করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান খুলবে না বললেন প্রধানমন্ত্রী বই উৎসবের উদ্বোধন। ঢাকার সব খালের দায়িত্ব 2 সিটির। ভেনিসের মতো সাজাতে চান তাপস, জলাবদ্ধতা দূর হওয়ার আশা আতিকের। বিনা অপরাধে 5 বছর জেলে থাকা আরমানকে মুক্তির নির্দেশ ভুল নয়, পরিকল্পিত, হাইকোর্টের পর্যবেক্ষণ। 31st নাইটে নিরাপত্তা ঝুঁকি নেই, নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। বিভিন্ন দেশে বর্ষবরণ উৎসব। বছরের শেষ দিনে ইয়েমেন ও সিরিয়ায় হামলায় নিহত কমপক্ষে 55, আহত 40 জন। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা 7টার 21 সংবাদের সাথে থাকছে আমি ফেরদৌসী আহমেদ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সংবাদে এছাড়াও থাকছে বুড়িগঙ্গায় নদী ও মুক্তিযোদ্ধা শিরোনামে আলোচনা, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে সকল শিক্ষা প্রতিষ্ঠান, একথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2021 সালের নতুন পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘদিন ঘরবন্দি থেকে শিক্ষার্থীদের যাতে মানসিক ক্ষতি না হয় সে লক্ষ্যে পদক্ষেপ নিচ্ছে সরকার। শুক্রবার নতুন বছরের প্রথম দিন থেকে সারা দেশে পাঠ্যপুস্তক বিতরণ শুরু হবে। দেখুন প্রণব চক্রবর্তীর রিপোর্ট। নতুন ক্লাসে নতুন বই, এ যেন আনন্দ অপেক্ষার অবসান। এই আনন্দ লেখাপড়ার প্রতি আগ্রহ বাড়িয়ে দেয় শিক্ষার্থীদের। প্রতি বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দিচ্ছে বর্তমান সরকার। আয়োজন করছে বই উৎসবের। করোনা সংক্রমণের বিরূপ প্রভাবে এবার উৎসব না হলেও যথা নিয়মে শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেয়া হচ্ছে 34,36 লাখ বই। স্বাস্থ্যবিধি মেনে নির্দিষ্ট দিনেই সারা দেশে শুরু হচ্ছে বই বিতরণ কার্যক্রম। সকালে গণভবন থেকে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লেখাপড়া ছাড়া একটি জাতির উন্নতি হয় না, তাই শিক্ষার্থীদের অধ্যয়নে আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি। একটা নতুন বই পেলে একটু ভালোও লাগে, বইটা হাতে পাবে, তার মলাটা লাগাবে, নামটা লিখবে, সুন্দরভাবে দেখবে, পড়বে, এবং সেটাই একটা আলাদা আনন্দ। খালি পাঠ্য বই না, এখন অনেক বই আছে পড়া যায়, সেটা পড়ার জন্য আমি অনুরোধ করবো। তাছাড়া সেই সাথে একটু খেলাধুলা করতে হবে। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্কুল বন্ধ থাকবে জানান প্রধানমন্ত্রী। আমরা যখন একটু সিদ্ধান্ত নিলাম যে স্কুল খুলবো, তখনই আবার নতুন করে দ্বিতীয় ধাক্কা আসলো করোনা ভাইরাসের। কাজে আমরা আমাদের ছেলে মেয়েদের কথা চিন্তা করি আবার স্কুল খোলা। এখন আমরা 15 জানুয়ারি পর্যন্ত সময় দিয়েছি। এর মধ্যে যদি অবস্থা ভালো হয় খোলা হবে, যদি না হয় আমরা করব না। করোনা মহামারী থামিয়ে দিয়েছে সারা বিশ্বকে। শেখ হাসিনা বলেন, দীর্ঘদিন ঘরবন্দি থেকে শিক্ষার্থীদের যেন মানসিক ক্ষতি না হয় সে লক্ষ্যে পদক্ষেপ নিচ্ছে সরকার। শিক্ষার্থীগণের যে মানসিক স্বাস্থ্য সমস্যা বা অভিজ্ঞতা দেখা দিচ্ছে, সেটা মোকাবেলারও ব্যবস্থা নেওয়া হয়েছে, এবং সেই বিষয়ে কি করণীয় সেই শিক্ষাটা আমরা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং একজন ফোকাল পয়েন্ট শিক্ষককে প্রশিক্ষণ প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আর এ লক্ষ্যে ইতিমধ্যে শীর্ষস্থানীয় সাইকোলজিস্টদের সঙ্গে আলোচনা করে কীভাবে আমাদের ছেলেমেয়েদের সহায়তা দেওয়া যায়, কাউন্সেলিং করা যায়, তার ব্যবস্থাটাও আমরা নিচ্ছি। দেশবাসীকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছাও জানান প্রধানমন্ত্রী। একটি বছরের শেষ ইংরেজি নববর্ষ শুরু হতে যাচ্ছে আগামীকাল। সবাইকে আমি আমার ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষে প্রাথমিক থেকে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। খুবই ভালো লাগছে, নতুন বছরে যেমন নতুন বই পাই। আমার ভাষা নতুন বই ভালো লাগছে। প্রধানমন্ত্রী আমাদের বই দিতে আসছে, এটা আমার অনেক ভালো লাগে। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা।
করোনা আক্রান্ত হয়ে আরও 28 জন মারা গেছে। এর মধ্যে পুরুষ 21 আর মহিলা 7 জন। বছর শেষে এ নিয়ে মোট মৃত্যু 7,559। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তি বলছে 24 ঘণ্টায় শনাক্ত হয়েছে 1034 জন। এ নিয়ে মোট শনাক্ত 5,13,510। শনাক্তের হার 15.91। 24 ঘণ্টায় সুস্থ হয়েছে 1,389 জন। অ্যান্টিজেন সহ নমুনা পরীক্ষা করা হয়েছে 13,208। 26টি খাল আনুষ্ঠানিকভাবে 2 সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তর করেছে ঢাকা ওয়াসা। দায়িত্ব পেয়ে 2 মেয়র জানান, আগামী বর্ষা মৌসুমে জলাবদ্ধতা মুক্ত ঢাকা নগরী উপহার দেবেন নগরবাসীকে। আর দখলমুক্ত খালের পাড়ে নান্দনিক পরিবেশ তৈরি করা হবে বলে জানান স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রী। মাহমুদ হাসানের রিপোর্ট। পানি নিষ্কাশনের দায়িত্ব 2 মেয়রের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দিলেন ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক। এতে করে ঢাকার 26টি খালের দায়িত্ব পেল 2 সিটি কর্পোরেশন। দায়িত্ব পেয়ে নিজস্ব অর্থায়নে মার্চের মধ্যেই 3টি খাল এবং 2টি কালভার্ট সংস্কার ও জুনের মধ্যে সকল খাল সংস্কারের কথা জানান দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র। প্রত্যেকটা খালের সাথে এখনও যে খালগুলো রয়েছে, যেই জলাশয়গুলো রয়েছে, আমরা যদি প্রত্যেকটা খাল জলাশয় সংযোগ করতে পারি তাহলে আমি মনে করি যে ভেনিসের থেকে কম হবে না ঢাকা শহর। উত্তরের মেয়র বলেন, খালগুলোর ঠিকানা হয়েছে। প্রতি বছর ভূগর্ভের পানির স্তর নেমে যাচ্ছে 3 ফুট করে। এই সমস্যা রোধে খাল সংস্কার জরুরি। আগামী বর্ষায় ঢাকার জলাবদ্ধতা নিরসন হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। আমরা খাল পরিষ্কার করব, খালের উচ্ছেদ করে এবং খালকে আমরা আগের গতিতে ফিরিয়ে আনবই অবশ্যই। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী বলেন, ঢাকার অধিকাংশ খাল দখল হয়ে গেছে। এগুলোকে দখলমুক্ত করে নগর সাজাতে 2 মেয়রকে নির্দেশ দেন তিনি। মূল কাজটা সবাই করেছে, এখন যতটুকু সম্ভব ফেজ বাই ফেজ আমাদেরকে এগুলাকে এই সমস্তগুলার পুনরুদ্ধারের কাজও যেমনি যেতে হবে, ওয়াকওয়ে করে মানুষের হাঁটার ব্যবস্থা করে দেওয়া এবং জলাশয় যেগুলো আছে সেগুলো ওয়াটার ট্রান্সপোর্টের ফ্যাসিলিটিগুলোকে আমরা অ্যাক্সিলারেট করা, এই সমস্ত বিষয়গুলোর জন্য ওনারাও কাজ করছেন এবং আমরা প্রজেক্ট বানাচ্ছি। খাল হস্তান্তরের ফলে বর্ষায় পানির নিষ্কাশন ব্যবস্থা আরও কার্যকর হবে বলে আশা প্রকাশ করেন ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক। বৃষ্টির পানি নিষ্কাশনের কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। 1988 সাল থেকে 26টি খালের দায়িত্ব ছিল ঢাকা ওয়াসার। 2 মেয়রের দাবির প্রেক্ষিতে খাল ব্যবস্থাপনার দায়িত্ব পেল সিটি কর্পোরেশন। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। বিনা দোষে প্রায় 5 বছর কারাভোগ করা আরমান বিহারীকে অবিলম্বে মুক্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে 30 দিনের মধ্যে তাকে 20 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশ দিয়েছেন আদালত। আর দায়ী 5 পুলিশের বিরুদ্ধে বিভাগীয় তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহিউদ্দিন শামীমের বেঞ্চ এ রায় দেন। বিস্তারিত জানাচ্ছেন শাকের আর্য। 2টা বাচ্চা আছে, একটা শিয়ানা মাইয়া আছে, এখন ওরে মুক্তি দেন, ওর তো জীবন শেষ হয়ে গেছে। যে মানুষের ওই সাজা কাটতেছে ওরে ধরেন, ও আমার জামাইকে ছেড়ে দেন, বা আমার বাচ্চাদেরকে নিয়ে ক্ষতিপূরণ আছে ওগুলো আমরা চাই। রায়ের পর এভাবেই প্রতিক্রিয়া জানান আরমানের স্বজনরা। শুধু বাবার নামে মিল থাকায় পল্লবীর বেনারসি কারিগর আরমানকে গ্রেফতার করে শাহাবুদ্দিন নামে আদালতে সোপর্দ করে পুলিশ। অন্যদিকে প্রকৃত আসামি শাহাবুদ্দিন কারাগারের বাইরে মাদক কারবার চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ আরমানের পরিবারের। 2016 সাল থেকে কারাভোগ করছেন আরমান। এ নিয়ে সংবাদপত্রে প্রতিবেদন প্রকাশ হলে মানবাধিকার সংগঠনের পক্ষে হাইকোর্টে রিট করে ল অ্যান্ড লাইফ ফাউন্ডেশন। বৃহস্পতিবার রায় দেন হাইকোর্ট। কে অবিলম্বে জেল থেকে মুক্তি দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। 20 লক্ষ টাকা পুলিশের আইজি এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ তাকে প্রদান করবেন এবং আগামী 30 দিনের মধ্যে এই ক্ষতিপূরণ প্রদান করে আগামী 14 ফেব্রুয়ারি এই সংক্রান্ত হলফনামা আকারে দাখিল করতে বলা হয়েছে। 5 পুলিশের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আরমানের মামলার তদন্তকারী কর্মকর্তা, অর্থাৎ যেই মামলায় শাহাবুদ্দিনের সাজা হয়েছিল, এই মামলাতে যিনি চার্জশিট দিয়েছিলেন তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ সিরাজুল ইসলাম খান, সাব ইন্সপেক্টর মোহাম্মদ রাসেলগণকে বর্তমান দায়িত্ব থেকে প্রত্যাহারপূর্বক তাদেরকে পুলিশ লাইনে ক্লোজ করতে বলা হয়েছে। নিরপেক্ষ একটি পুলিশের মধ্য থেকে কমিটি করতে বলা হয়েছে। আদালত ঘটনাটিকে দুঃখজনক উল্লেখ করে পুলিশ বাহিনীকে আরও সতর্ক ও দায়িত্বশীলতার সাথে কাজ করার কথা বলেন। ঘটনাটি পরিকল্পিত বলেও মন্তব্য করেন আদালত।
জিনিসটা দুঃখজনক, হয়তো দু একজন পুলিশের কর্তব্য অবহেলার কারণে হয়তো ঘটনাটা ঘটেছে। পুলিশ ডিপার্টমেন্টকে অত্যন্ত সতর্ক হতে হবে এবং মনোযোগী হতে হবে, যাতে আমাদের বাংলাদেশের সাধারণ নাগরিক যারা আছেন তারা এই ধরনের কোনো অন্যায় অবিচারের সম্মুখীন ভবিষ্যতে আর না হন। এর আগে হাইকোর্ট নথি তলব করে রুল জারি করেছিলেন। শাকেরা আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। এবার 31st নাইট নিয়ে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই, তবে মানুষের স্বার্থে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হবে সারা দেশ। আইন শৃঙ্খলা রক্ষায় নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। সাইবার পেট্রোলিংয়ের মাধ্যমেও নজরদারি করবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিস্তারিত জানাচ্ছেন দীপু শিকদার। রাজধানীর গুলশান এলাকার 31st নাইট সামনে রেখে তৎপর পুলিশ। ডিপ্লোম্যাটিক জোন হিসেবে পরিচিত গুলশান বিভাগে গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়ে চলছে তল্লাশি। সাধারণ জনের নিরাপত্তা যদি আপনি না করেন তাহলে সাধারণ জনের এটা খুব অসুবিধা হয়ে যাবে। এটা অনেক ভালো লাগতেছে, এটা সবসময় থাকাও অনেক ভালো। এটা যানবাহন নিরাপত্তা যে ব্যবস্থাও নিয়েছে সেটা সবার জন্য। ডিএমপি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী নেওয়া হয়েছে নিরাপত্তামূলক ব্যবস্থা। রাত 8টার পরে গুলশান এলাকায় বসবাস করেন না এমন কেউ গুলশান এলাকায় প্রবেশ করবেন না। আর গুলশান এলাকায় যারা বসবাস করেন তারা রাত 8টার পরে প্রবেশ করতে চাইলে তারা তাদের প্রয়োজনীয় যে কাগজপত্র প্রদর্শন সাপেক্ষে তারা প্রবেশ করতে পারবেন। আমরা সমন্বিতভাবে এই পুরো এলাকা জুড়ে যেখানে নগরবাসীদের যেখানে প্রাবল্য বা প্রাধান্য দেখা যায় সেই এলাকা যাতে কোনো ধরনের কোনো সহিংসতা বা নাশকতা না হয় সেই লক্ষ্য নিয়ে আমরা আমাদের নিরাপত্তা ব্যবস্থায় আমরা পুনর্বিন্যস্ত করেছি। দেশ জুড়ে ইংরেজি বর্ষবরণ ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা হলে কঠোরভাবে দমন করার কথা বলছে র্যাব। সকল অলিতে গলিতে সাদা পোশাকে র্যাবের সদস্যরা বা র্যাবের গোয়েন্দাদের অবগত থাকবে। এর পাশাপাশি ইউনিফর্মধারী অর্থাৎ পেট্রোল ইউনিফর্ম র্যাব পেট্রোল আমাদের সরব উপস্থিতি জানান দেবে। এর পাশাপাশি সাইবারেও আমরা আমাদের সরব উপস্থিতি বিদ্যমান থাকবে, অর্থাৎ যেটাকে বলা হয়ে থাকে সাইবার পেট্রোলিং। কোনো কিছু যাতে র্যাবের নজরদারির বাইরে না থাকে এই জন্য র্যাব অত্যন্ত সচেষ্টভাবে এবং সতর্কতার সাথে দায়িত্ব পালন করবে বলে আমরা প্রত্যাশা করছি। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নতুন বছরকে বরণ করার আহ্বানও জানিয়েছে র্যাব। নিজ নিজ পরিবারের সাথে নিজ বাসায় থেকে 31st নাইট উদযাপন করেন, এই জন্য র্যাব দেশবাসীকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছে। দীপু শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। বিরতি, যখন ফিরছি তখন যা থাকবে। সাতক্ষীরায় শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলায় আসামির পক্ষে রিজভির সাফাই সাক্ষী। দক্ষিণাঞ্চলে কমছে না মানব পাচার, প্রান্তিক জনগোষ্ঠীর নারীরা প্রধান টার্গেট। দেখছেন সন্ধ্যা 7টার 21 সংবাদ। যে কোনো মূল্যে দেশের সব নদ নদী রক্ষা করা হবে বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। স্বাধীনতার 50 বছরে পদার্পণ উপলক্ষে নোঙ্গর আয়োজিত নদী ও মুক্তিযোদ্ধা শীর্ষক ভাসমান সভায় প্রতিমন্ত্রী বলেন, অর্থনীতির মূল চালিকা শক্তি নদীপথ। নৌপথ রক্ষা করতে না পারলে উন্নয়নের ধারা ব্যাহত হবে বলেও মন্তব্য করেন তিনি। জসিম জুয়েলের রিপোর্ট। নদী ও মুক্তিযোদ্ধা শীর্ষক ভাসমান ব্যতিক্রমী এই আলোচনা সভার আয়োজক নোঙর বাংলাদেশ। সদরঘাট লঞ্চ টার্মিনালের এই নৌযানে সভার শুরু। বুড়িগঙ্গায় নৌযানটি চলতে থাকে, সেই সাথে এগোতে থাকে আলোচনা। মুক্তিযোদ্ধারাও নদী রক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরেন। মুক্তিযুদ্ধের সময় নদীপথে পাকিস্তানিদের ঘায়েল করার স্মৃতি তুলে ধরেন তারা। আলোচনায় অংশ নিয়ে নদী রক্ষায় সরকারের পদক্ষেপ তুলে ধরেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী। নদ নদীর নাব্যতা ফ্রাতে 35টি ড্রেজার দিয়ে খনন কাজ চলছে বলেও জানান তিনি। অবৈধ উচ্ছেদ এই অভিযান যখন শুরু করি তখন অনেক অবৈধ দখলদার, এর মধ্যে অনেক প্রভাবশালী আছে, অনেক ক্ষমতাশালী আছে, আমাদের মধ্যে থাকা লোকও আছে। নদীপাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চলছে বলেও জানান খালিদ মাহমুদ চৌধুরী। নদী রক্ষার ব্যানারকে ব্যবহার করে যেন এই অবৈধ দখলদাররা, এই স্বাধীনতা বিরোধীরা, এই দেশ বিরোধী চক্র যেন মাথা চারা দিতে না পারে, সেই জায়গাটায় আমাদেরকে অত্যন্ত সজাগ থাকতে হবে। নদ নদীর দখল দূষণ বন্ধে সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান প্রতিমন্ত্রী। জসিম জুয়েল, একুশে টেলিভিশন, ঢাকা।
গণতন্ত্রের এগিয়ে যাওয়ার পথে বিএনপির নেতিবাচক ও অতি ক্ষমতাকেন্দ্রিক রাজনীতি প্রধান বাধা। সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে একথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এতদিন সবকিছুতে না ছাড়া আর কিছু দেখতে পেত না, আর এখন সবকিছুতে দেখতে পাচ্ছে শুধু ধ্বংস আর ধ্বংস। গণতন্ত্রকে এগিয়ে নিতে হলে দায়িত্বশীল ভূমিকা তো আপনারা রাখেননি, বরং পদে পদে বাধা দিয়েছেন। নির্বাচনে অংশ নিয়ে জনরায় পাওয়ার আগেই ফল প্রত্যাখ্যান করেছেন, যা প্রকারান্তরে জনগণের রায়কে অপমান করা। বিএনপি অন্ধকারের মধ্যেই আছে, তারা চোখ থাকতেও উন্নয়ন দেখতে পায় না। নতুন বছরে তাদের চোখ খুলবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সচিবালয়ে বছরের শেষ দিনে শুভেচ্ছা বিনিময় ও সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, 2008 সালের নির্বাচনের পর থেকে বিএনপি প্রতি বছর আন্দোলনের কথা বলে আসছে, কিন্তু নেতৃত্বের কারণে জনগণের কাছাকাছি যেতে পারেনি, বরং জনগণ থেকে দূরে সরে গেছে। তথ্যমন্ত্রী বলেন, 2020 সালে বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর কাজ প্রায় শেষের পথে। এছাড়া করোনার মধ্যেও মাথাপিছু আয় $1,900 থেকে বেড়ে $2,064 হয়েছে। বিএনপি নিজেরা সবসময় অন্ধকারের মধ্যেই আছে, সেজন্য চারিদিকে অন্ধকার দেখছে, এবং এই সময় অন্ধকার থেকে সেই যে অন্ধকারের মধ্যে তারা আছে সেখান থেকে যে বাইরে যে আলো আছে সেই আলোতে তারা কখনো আসার চেষ্টা করছে না। বিএনপির যে নেতৃত্ব, সেই নেতৃত্বের মাধ্যমে বিএনপি আসলে জনগণের কাছাকাছি যেতে পারেনি, বরং জনগণ থেকে ক্রমাগতভাবে তারা দূরে সরে গেছে। সাতক্ষীরার কলারোয়ায় শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলার অন্যতম আসামি হাবিবুল ইসলাম হাবিবের পক্ষে শেষ সাফাই সাক্ষ্য দিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সাতক্ষীরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবিরের আদালত আগামী 6 জানুয়ারি আলোচিত এই মামলার যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করেছেন। 2002 সালের 30 আগস্ট তখনকার বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাতক্ষীরা সদর হাসপাতালে ধর্ষণের শিকার এক নারীকে দেখতে আসেন। ঢাকায় ফেরার পথে কলারোয়া বিএনপি অফিসের সামনে তার গাড়ি বহরে হামলা করা হয়। জাতির পিতার উদ্যোগেই স্বাস্থ্য খাতের উন্নয়ন ও চিকিৎসা বিজ্ঞানের গবেষণায় বৈপ্লবিক পরিবর্তন শুরু হয়েছিল, জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কনককান্তি বড়ুয়া। বিএসএমএমইউ এর ডক্টর মিলন হলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চিকিৎসার সঙ্গে সংশ্লিষ্ট চিকিৎসকদের অংশগ্রহণে স্মৃতিচারণমূলক অনুষ্ঠানে তিনি বলেন, বঙ্গবন্ধু দেশের মানুষের কথা চিন্তা করেই জনবান্ধব চিকিৎসা ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিয়েছিলেন। সে সময় বঙ্গবন্ধু বেড বৃদ্ধি সহ নতুন হাসপাতাল নির্মাণে উদ্যোগী হন বলেও জানান বক্তারা। দেশপ্রেম সুসংহত করতে বঙ্গবন্ধু চর্চার কথা জানিয়েছেন আইজিপি ডক্টর বেনজির আহমেদ। রাজারবাগ লাইনে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা ও বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি স্বাধীনতা বিরোধী শক্তি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে জানান। বলেন, স্বাধীনতা মূল নীতি ধর্মনিরপেক্ষতা, এদেশে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই। আমাদের মধ্যে আরও বেশি করে সুসংবদ্ধ সুদৃঢ় করার জন্য, স্পাত কঠিন করার জন্য বঙ্গবন্ধুর চর্চা করতে হবে। উনি যে বলেছেন যে আজ আমি দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে, এই দুঃখ হচ্ছে 4000 বছরের বঞ্চনার দুঃখ। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস চক্রের 7 সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি। রাজধানীতে সিআইডি সদর দপ্তরে সংবাদ সম্মেলনে জানানো হয়, এই চক্রে জড়িতদের মধ্যে 2 জন রাকিবুল হাসান জনতা ব্যাংকের মতিঝিল শাখা এবং মানিক কুমার রাজশাহী অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার। চক্রটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভর্তি ইচ্ছুকদের সঙ্গে তথ্য আদান প্রদান করত বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। 3টি অংশ নিয়ে তাদের কাজগুলো চলে, কিন্তু এখানে শুধু আমরা যে প্রশ্ন ফাঁস বলছি, এখানে প্রশ্ন ফাঁসের সাথে প্রশ্ন ফাঁসের ম্যানেজমেন্টও একটা জড়িত। এখানে ইতিমধ্যে 6 জনকে গ্রেপ্তার করতে পেরেছি এবং আর সম্ভবত 3 থেকে 4 জন এই চক্রের মধ্যে আছে। তো তাদেরকে ধরতে পারলে আমাদের পুরো কাজটা গুছিয়ে আসবে।
মানব পাচারে ঘটনা কমছে না দেশের দক্ষিণাঞ্চলে, আর পাচারকারীদের প্রধান টার্গেট প্রান্তিক জনগোষ্ঠীর নারীরা। এই অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি নেই বলে কমছে না পাচার, এমন মত স্থানীয় আইনজীবী ও মানবাধিকার কর্মীদের। পুলিশ বলছে এবছর কমেছে মানব পাচার। শেখ মোহাম্মদ জুয়েলের ক্যামেরায় খুলনা বিভাগীয় প্রতিনিধি মহেন্দ্রনাথ সেনের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। ধরে নেওয়া যাক এই নারীর নাম জবা। 15 বছর আগে তার স্বামী দালালের মাধ্যমে ভারতে কাজ করতে গিয়ে নিরুদ্দেশ হন। তার জীবন সংগ্রাম শুরু হয় তখন থেকে। 2 সন্তানের লেখাপড়া আর সংসারের অভাবে যখন হাবুডুবু খাচ্ছেন, তখনই 2018 সালে মানব পাচারকারীদের টার্গেটে পড়েন তিনি। পাচারকারীদের ফাঁদে পড়ে যান সৌদি আরব। সেখানে 2 বছরের শারীরিক নির্যাতন, লাঞ্ছনা, বঞ্চনায় জুটেছে। প্রতি মাসে শ্রমের বিনিময়ে যে টাকা পাওয়ার কথা ছিল তাও পাননি। পরে অনেক কষ্টে দেশে ফিরেছেন। আমার পাঠায় দিয়ে তো ওরকম নির্যাতন করে, টাকা পয়সা দেয় না। আমি দালালের ফোন দিতে পারি না। তারা আমি বারবার তাদেরকে বলি মালিকরে যে আমার একটু বাংলাদেশে ফোন দেন, আমি একটু কথা বলবো, কিন্তু ওরা কথা বলতে দেয় না। দক্ষিণাঞ্চলের অনেক পুরুষ ও নারী বিদেশে গিয়ে আবার পালিয়ে দেশে ফিরেছেন। তাদের গল্পটা একই রকম। বলল কি 15,000 টাকা আমার বেতন, আমারে ঠিক মতন আমারে টাকা দিত না। আমার 3 মাস পরে 20,000 টাকা দিচ্ছে। দালাল আমাদের নিয়ে গেছে, যায় ওখানে আটকে রেখেছে, যে যায় বলতেছে যে তোমরা এখানে কাজ করবা। আমি বললাম তা আমাকে টাকা পয়সা তো দিবেন, টাকা পয়সা হবে না। আমি বললাম যে আচ্ছা মহিলা পাঠালে কি সুবিধা হতে পারে, কি দেখি বেতন। তা উনি বললো যে বেতন যথেষ্ট আছে, কোনো সমস্যা নেই। মানব পাচারের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া এবং প্রতিরোধ কমিটিগুলো কার্যকর না থাকায় এই অঞ্চলে পাচার বেড়েছে বলছে বেসরকারি সংগঠনগুলো। মামলা হওয়ার পরে তাদেরকে অনেক সময় অ্যারেস্ট করা সম্ভব হয় না, সেই ক্ষেত্রে মামলাটা কিন্তু ঝুলে যায়। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, প্রসিকিউশন সবাই মিলে এবং জাসিদ মানব পাচারের মামলাগুলো দ্রুত নিষ্পত্তির চেষ্টা করছে। অন্যান্য বছরের তুলনায় কমেছে বললেন রেঞ্জ ডিআইজি। নারী হোক, শিশু হোক বা পুরুষ হোক, যেই হোক, তো সেই কারণে আমরা মনে করি যে এটার জন্য প্রয়োজন সচেতনতা তৈরি করা। তার কারণে একবার যখন দালালের খপ্পরে পড়ে যায়, তারপরে কিন্তু তার ডেস্টিনেশন আর সে ফিক্স করতে পারে না, কারণ তারপরে তাদের যেভাবে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত মাফিকই কিন্তু তার কোনো একটা গন্তব্য গিয়ে পড়তে হয়। বেসরকারি সংস্থার হিসেবে গত 3 বছরে খুলনা ও সাতক্ষীরা জেলায় মানব পাচারের শিকার হয়েছে 2200 জনের বেশি মানুষ, কিন্তু শাস্তি হয়নি কোনো পাচারকারীর। মাসুম আলিসা, 21 টেলিভিশন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের 4র্থ শ্রেণী কর্মচারী ইউনিয়নের সভাপতি সম্পাদকের বদলির আদেশ বাতিলের দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছে কর্মচারীরা। ধর্মঘটের 2য় দিনে পরিচালকের কার্যালয়ে তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচি পালন করছে তারা। এদিকে হাসপাতালের আউটডোরে টিকিট বিক্রি বন্ধ করে দেয়ায় চরম দুর্ভোগে পড়েছে বিভিন্ন স্থান থেকে আসা রোগীরা। একই সাথে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ড বয় সহ 4র্থ শ্রেণীর কর্মচারীরা ধর্মঘটে যোগ দেয় রোগীদের দুর্ভোগ চরম আকার ধারণ করে। তবে হাসপাতালের এই কর্মকর্তা বলছেন বিষয়টি সমাধান করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হচ্ছে। উত্তর ও পশ্চিমাঞ্চলে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশার সঙ্গে জেঁকে বসেছে তীব্র শীত, বিপর্যস্ত জনজীবন। বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসল। প্রতিনিধিদের সহায়তায় রত্না জামানের রিপোর্ট। জেঁকে বসেছে শীত। উত্তরের জেলা পঞ্চগড়, দিনাজপুর, রংপুর, রাজশাহী এবং পশ্চিমাঞ্চলের চুয়াডাঙ্গা সহ বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশায় হেডলাইট জ্বালিয়ে চলছে গাড়ি। দিনাজপুরের হিলিতে কুয়াশার মাত্রা কিছুটা কমলেও হিমেল বাতাসের কারণে কনকনে শীত অনুভূত হচ্ছে। শীতে মানুষজন প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হয় বিপাকে পড়ছেন রিকশা ও ভ্যান চালকরা। তবে ঠান্ডাতে হাত পা খুব শীতটা লেগে আসছে, গাড়ি ঘোড়া চালানো যাচ্ছে না। রংপুর অঞ্চলে শীতের তীব্রতা অব্যাহত রয়েছে। তাপমাত্রা কিছুটা বাড়লেও হিমেল বাতাসের কারণে শীতের তীব্রতাকে বহুগুণে বাড়িয়ে দিয়েছে। কাজকর্ম করা বেকার হয়ে গেছে। উত্তরাঞ্চল সহ কুড়িগ্রাম জেলায় বইছে মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহ। প্রচন্ড ঠান্ডায় কাজে বের হতে কষ্ট হচ্ছে শ্রমজীবী মানুষের। 6 কিলো জায়গা মনে করো সাইকেল দিয়ে যাওয়া লাগে, হাত পা আমার খুব অবশ হয়ে যায়। ঝিনাইদহে শীতের কারণে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। শীত থেকে উষ্ণতা পেতে চায়ের দোকান ও আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকে।
চুয়াডাঙ্গায় ঠান্ডা ও কুয়াশার কারণে ধানের বীজতলা নষ্ট হয়ে যাচ্ছে, সরিষারও ক্ষতি হচ্ছে। এই অবস্থায় মাঠের ফসল নিয়েও দুশ্চিন্তায় কৃষক। পাতা এভাবে মরে যাচ্ছে, এই জন্য আমরা তো পাতা নষ্ট হয়ে যাচ্ছে, আমরা তো ক্ষতিগ্রস্তের ভিতরে পড়ে যাবো। কনকনে ঠান্ডা, ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় প্রভাব পড়েছে গাইবান্ধার শত শত পোল্ট্রি খামারের উপর। ডিমের উৎপাদনও কমে আসায় অনেক খামারি মুরগি বিক্রি করে দিতে বাধ্য হচ্ছে। খাদ্য দিতে গেলে মনে করেন অনেক খরচ বাড়তি হয়ে গেছে, ডিমের দাম কম, প্রোডাকশন কমের কারণে আমাদের পোষাচ্ছে না। মৌলভীবাজারের চা বাগানে এবং হাওড় অঞ্চলে শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। এতে বিপাকে পড়েছেন নিম্ন মধ্যবিত্ত, খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষ। এই অবস্থায় দুস্থদের জন্য শীতবস্ত্র নিয়ে এগিয়ে আসছেন অনেকেই। রত্না জামান, 21 টেলিভিশন। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। বিরতি, যখন ফিরছি তখন থাকবে। 31st নাইট উদযাপনে কক্সবাজার সৈকত জনারণ্য, বিধিনিষেধ মানাতে কঠোর পুলিশ। দেখছেন সন্ধ্যা 7টার 21 সংবাদ। 31st নাইটকে ঘিরে কক্সবাজারে পর্যটকের ঢল। করোনাময় পুরনো বছরকে বিদায় আর নতুন বছরকে স্বাগত জানাতে সৈকতের ভিড় করেছেন অনেকেই। টুরিস্ট পুলিশ বলছে পর্যটকদের স্বাস্থ্যবিধি মানাতে ও নিরাপত্তার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা। বছর ঘুরে 31st নাইট আসলেই কক্সবাজারের শেষ সূর্যাস্ত দেখতে ভিড় জমায় লাখো পর্যটক। 2020 সালটি করোনায় দুঃসময় কাটলেও এবারও ব্যতিক্রম হয়নি। পুরনো বছরের বিদায়ী সূর্যাস্ত দেখতে ভিড় জমিয়েছেন অনেকে। কক্সবাজারে আসা পর্যটকরা বলছেন করোনাময় 2020 সালের স্মৃতি ধুয়ে মুছে নতুন একটি সূর্যোদয়ের প্রত্যাশার কথা। আমরা আসলে 2020কে ভুলেই যেতে চাই। 2021 সালটা আমাদের জন্য একটা করোনা মুক্ত, আমাদের একটা দুর্যোগ মুক্ত, একটা সুন্দর জীবনযাত্রা ফিরে আসুক। করোনা মুক্ত মানে বিশ্ব আমরা দেখতে চাই, যেখানে আমরা আগের মতো হাসবো, আগের মতো ঘুরবো। শুধু কক্সবাজার সৈকত নয়, অন্যান্য বিনোদন স্পটগুলোতেও পর্যটকদের ভিড়। টুরিস্ট পুলিশ বলছে 31st নাইটে সরকারি বিধিনিষেধ মানতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। কোনো আইন শৃঙ্খলা বিঘ্ন ঘটতে না পারে, কোনো খারাপ পরিস্থিতি যেন তৈরি হতে না পারে, এই জন্য টুরিস্ট পুলিশ কক্সবাজার আমরা সদা তৎপর রয়েছি। পুরনো বছরের বিদায়ের সাথে সাথে করোনারও বিদায় দিয়ে নতুন বছরে নতুন পৃথিবী দেখার প্রত্যাশা সবার। মাসুম আলিসা, 21 টেলিভিশন। উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হলো জাতীয় প্রেস ক্লাবে নতুন কার্যকরী কমিটি গঠনের ভোট গ্রহণ। এখন অপেক্ষা ফলাফল ঘোষণার। সকাল 9টা থেকে শুরু, ভোট গ্রহণ চলে বিকেল 5টা পর্যন্ত। নির্বাচনে 17টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 46 জন। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ফোরামের সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ফরিদা ইয়াসমিন আর সাধারণ সম্পাদক ওমর ফারুক। অন্য প্যানেলে সভাপতি পদে কামাল উদ্দিন সবুজ আর সাধারণ সম্পাদক পদে ইলিয়াস খান। এছাড়াও স্বতন্ত্র কয়েকজন প্রার্থী রয়েছেন। সিনিয়র সাংবাদিক মোস্তফা ই জামিলের নেতৃত্বে 7 সদস্যের কমিটি নির্বাচন পরিচালনা করেছেন। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। শেয়ার বাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি আলহাজ টেক্সটাইলে পর্যবেক্ষক বসিয়েছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSEC। সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় গত 2 বছর ধরে লোকসানে থাকা কোম্পানিটির বিশেষ নিরীক্ষা করানোরও উদ্যোগ নেওয়া হয়েছে। শেয়ার বাজারে তালিকাভুক্ত কোনো কোম্পানির ক্ষেত্রে পর্যবেক্ষক বসানো ও কোম্পানিটি পরিচালনার ক্ষেত্রে পথনকশা তৈরিতে প্রথমবারের মতো এ ধরনের উদ্যোগ নিল BSEC। কোম্পানিটির সব ধরনের সম্পদের উপর বিক্রি, স্থানান্তর, বিক্রয় ও রূপান্তরে নিষেধাজ্ঞাও আরোপ করা হয়েছে। 1983 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়েছিল আলহাজ টেক্সটাইল। দেখছেন সন্ধ্যা 7টার 21 সংবাদ। এই পর্যায়ে জানাবো খেলার খবর। বিদায়ী বছরে দেশের ফুটবল খুব একটা খারাপ করেনি বলেই জানালেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন।
নতুন বছরে ব্যাপক পরিকল্পনা নিয়ে ফুটবল মাঠে রাখার পরিকল্পনার কথা তুলে ধরলেন তিনি। তবে সবকিছুর জন্য দরকার টাকা, আর সেই টাকাটা স্পন্সরের মাধ্যমে সঠিক সময়েই পাওয়ার আশা করছেন বাফুফের সভাপতি। বিস্তারিত জানাচ্ছেন আবু হুরায়রা তামিম। আগামী 25 মার্চ আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ দিয়ে নতুন বছরের আন্তর্জাতিক ফুটবল শুরু করবে বাংলাদেশ। এরপর ভারতের বিপক্ষে 7 জুন ও 15 জুন খেলবে ওমানের বিপক্ষে। এজন্য 12 মার্চ ক্যাম্প শুরুর পরিকল্পনা। I understand the biggest problem this country has is financial problem. এখানে আমাদের একটা মিটিং আছে বিএফএফ এ, স্পোর্টস মিনিস্টার, স্পোর্টস সেক্রেটারি এবং আমাদের, বিকজ আমরা আমাদের ডিমান্ডগুলো প্লেস করি, নট ডিমান্ড, আওয়ার রিকোয়েস্ট ফর রানিং এ কান্ট্রিজ ফুটবল। এবার অক্টোবরে শেখ কামাল ক্লাব কাপ আন্তর্জাতিক টুর্নামেন্টের আয়োজক খোদ ফেডারেশন। আগে এই টুর্নামেন্টের আয়োজন করত চট্টগ্রাম আবাহনী। এর আগে সেপ্টেম্বরে বঙ্গবন্ধু সাব চ্যাম্পিয়নশিপ আয়োজন করতে চায় বাফুফে। আশা করব 2021 আমরা খুব সাকসেসফুল। বছর জুড়েই থাকবে নারীদের ফুটবল, আন্তর্জাতিক ম্যাচ, লিগ, বয়সভিত্তিক টুর্নামেন্টের সাথে থাকবে জাতীয় নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ। আমি আশা করি সামনের বছরে যেভাবেই হয় ফুটবল বেড়ে। বছরের শুরুর দিন থেকেই শুরু হওয়ার কথা ছিল জেলা ফুটবল লিগ। করোনার কারণে জেলাগুলো থেকে সাড়া না পাওয়ায় পিছিয়ে যাচ্ছে বছরের প্রথম টুর্নামেন্টই। ইলেকশনের পরে পরে চিঠি দিয়ে দিয়েছে সব ডিস্ট্রিক্টগুলোকে যে জানুয়ারি থেকে লিগ স্টার্ট হবে, এবং আমি বলিনি জানুয়ারি 1 না 30। আমি যদি লিগ না করতে পারি, I should not sit in the chair. সালাম মুর্শিদি should not sit in chair. করতেই হবে, না করলে we'll find an alternative. প্রতি বছরই ফুটবল ক্যালেন্ডারে থাকে নানা প্রতিশ্রুতি, নানা কারণেই বাস্তবায়ন হয় না। এবারের সূচি বাস্তবায়ন বাফুফের সামনে বড় চ্যালেঞ্জ। কেউ যদি লিগ না খেলে, they will go to the second division. আবু হুরায়রা তামিম, 21 টেলিভিশন, ঢাকা। আর এই সাথেই শেষ করব সন্ধ্যা 7টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিতে চাই আরও একবার। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান খুলবে না, বললেন প্রধানমন্ত্রী বই উৎসবের উদ্বোধন। ঢাকার সব খালের দায়িত্ব 2 সিটির, ভেনিসের মতো সাজাতে চান তাপস, জলাবদ্ধতা দূর হওয়ার আশা আতিকের। বিনা অপরাধে 5 বছর জেলে থাকা আরবানকে মুক্তির নির্দেশ, ভুল নয় পরিকল্পিত, হাইকোর্টের পর্যবেক্ষণ। 31st নাইটে নিরাপত্তা ঝুঁকি নেই, নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি, বিভিন্ন দেশে বর্ষবরণ উৎসব। বছরের শেষ দিনে ইয়েমেন ও সিরিয়ায় হামলায় নিহত কমপক্ষে 55, আহত 40 জন। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে, আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরবর্তী সংবাদ রয়েছে রাত 9টায়, দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।